আচ্ছা, আজকে ফিজিক্সের নতুন চ্যাপ্টার শুরু করব আমি। সেটা হচ্ছে আ চ্যাপ্টার ১৩ আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স। ওটার আ শুরু থেকেই শুরু করতেছি আবার। সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা দিয়ে এই চ্যাপ্টারটা শুরু। তো নোট দিয়ে দিব যদি নোট না পাস। আর এখন যেগুলা বলতেছি একটু দেখ আরকি। তো এই চ্যাপ্টারের ১ম এ হচ্ছে তেজস্ক্রিয়তা, আর পরে শেষের দিকেরটা হচ্ছে ইলেকট্রনিক্স নিয়ে কথাবার্তা। তো এমনি তেজস্ক্রিয়তা এইখানে যেভাবে বলা আছে আরকি, অ্যাকচুয়ালি গল্পের মতো করে বলা। তো আমি ওগুলাকে একটু আহ আ যেভাবে কোয়েশ্চেন আসতে পারে সেভাবে বলে দিচ্ছি, বা নোটেও ওভাবেই লেখা আছে। তো ফার্স্টে আসি যে তেজস্ক্রিয়তা কি ছিল? তেজস্ক্রিয়তা ছিল তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয়তা হচ্ছে যে একটা আ এ কোনো একটা মৌলের নিউক্লিয়াস, বিশেষ করে নিউক্লিয়াসের মধ্যে আমরা জানি ২ টা টাইপের বল কার্যকর থাকে। একটা পরমাণুর নিউক্লিয়াসে, এটা যদি নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে আর একই সাথে নিউট্রন থাকে। তো এই প্রোটন আর নিউট্রন গুলা আ এই একসাথে যখন এই ক্ষুদ্র জায়গার মধ্যে থাকে, প্রোটন এক আ জানি আমরা যে পজিটিভ চার্জ বিশিষ্ট, তো এরা পরস্পরকে বিকর্ষণ করতে থাকে। তো তখন এইখানে যে আ বিকর্ষণধর্মী বলটা ক্রিয়া করে, সেই বলটার নাম হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল। আর একইভাবে এটার মধ্যে আবার এই প্রোটন আর নিউট্রন গুলা যে পরস্পরের সাথে এক জায়গায় হয়ে আছে। আচ্ছা, কেউ একজন গ্রুপে বোধহয় মেসেজ দিছে, দাঁড়া একটু চেক করে আসি। আচ্ছা, এই কার্ডটা থেকে সাউন্ড আসে রে, একটু মিউট কর। আচ্ছা, আর হচ্ছে এই দুর্বল নিউক্লিয় বলটা কি করে? এই প্রোটনগুলা পরস্পরকে বিকর্ষণ করতে থাকে, বা এইখানে যে প্রোটন নিউট্রন আছে এরা পরস্পরকে বিকর্ষণ করতে থাকে। আর এখানে আরেকটা আকর্ষণধর্মী বল বিদ্যমান থাকে, যেটার কারণে এখানে এই প্রোটন নিউট্রন গুলা একসাথে আ যুক্ত হয়ে থাকে, যেটাকে আমরা নিউক্লিয়ার বন্ধন শক্তি বলি। যেটা আমরা কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে একটু দেখে আসছিলাম। ওই যে ভর ত্রুটি বলে একটা কথা ছিল। মানে কিছু ভর যে হারায় যায়, সেই ভরটাই এখানে শক্তিতে রূপান্তর হয়। সেই বলটা হচ্ছে আ সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল। তার মানে নিউক্লিয়াসের মধ্যে একই সময়ে ২ টা টাইপের বল বিদ্যমান। একটা হচ্ছে আকর্ষণধর্মী, আরেকটা হচ্ছে বিকর্ষণধর্মী। তো এটাও লিখে দেই, এটা হচ্ছে বিকর্ষণধর্মী। আর এটা হচ্ছে আকর্ষণধর্মী। এই বলটা কোত্থেকে আসছে? এই বলটা আসছে হচ্ছে ওই যে ভর ত্রুটি থেকে। আমরা ৫ নাম্বার চ্যাপ্টারে পড়ছিলাম যে এই প্রোটন আর নিউট্রন গুলার এমনি নরমাল অবস্থায় যে ভর হয়, বাইরে যখন বিচ্ছিন্ন অবস্থায় থাকে, নিউক্লিয়াসের মধ্যে গেলে তাদের ভরটা ওই বাইরের ভরের তুলনায় একটু কমে যায়। যেটুকু ভর হারায় যায় সেটুকু আইনস্টাইনের E=mc² সেই সূত্র অনুযায়ী শক্তিতে কনভার্ট হয়। ওই শক্তিটাই এখানে নিউক্লিয়ার বন্ধন শক্তি বা সবল নিউক্লিয় বল হিসেবে কাজ করে। তার মানে এখানে ২ টা টাইপের বল ক্রিয়াশীল। একই সাথে আকর্ষণধর্মী বলও বিদ্যমান আছে, আরেকটা বিকর্ষণধর্মী বলও বিদ্যমান আছে। যত প্রোটন নিউট্রনের সংখ্যা বাড়তে থাকবে, মানে পারমাণবিক ভর যত বাড়তে থাকে, এই বিকর্ষণধর্মী বলটার মান তত বাড়তে থাকে। তো একসময় নিউক্লিয়াসটা অস্থিতিশীল হয়ে যায়। আই মিন নিউক্লিয়াসের মধ্যে এই প্রোটন নিউট্রনগুলো একসাথে থাকতে একটা মানে বাধার সম্মুখীন হয়। তখন এই নিউক্লিয়াস থেকে বিভিন্ন টাইপের কণা বা রশ্মি নির্গমনের মাধ্যমে এই নিউক্লিয়াসটা স্টেবল হওয়ার চেষ্টা করে, বা ভেঙে নতুন নিউক্লিয়াসে পরিণত হয়, যেটা তুলনামূলক স্থিতিশীল। আই মিন মোটামুটি দেখা যায় যে আ পারমাণবিক ভরটা যদি ৮২ বা তার বেশি হয়ে যায়, ৮২ অতিক্রম করলেই এত বেশি দুর্বল নিউক্লিয় বল ক্রিয়াশীল হয়ে যায় যে তখন নিউক্লিয়াসটা থেকে বিভিন্ন টাইপের কণা বের হয়ে আসতে থাকে। সেগুলো আমরা বলতেছি, এবং একই সাথে রশ্মি বের হয়ে আসতে থাকে। তো এই যে নিউক্লিয়াস তেজস্ক্রিয়, তখন সেগুলাকে আমরা তেজস্ক্রিয় মৌল বলি বা তেজস্ক্রিয় নিউক্লিয়াস বলি। তো এই যে তেজস্ক্রিয় মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে এই যে এই কণাগুলা যে বের হচ্ছে, কণা আর রশ্মি,
এই প্রক্রিয়াটাকে আমরা তেজস্ক্রিয়তা বলি। তো তেজস্ক্রিয় মৌল হতে স্বতঃস্ফূর্তভাবে, এটা কিন্তু স্পন্টেনিয়াসলি হবে, ওকে, স্বতঃস্ফূর্তভাবে কণা ও রশ্মি নির্গত হওয়ার ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে। তো এই তেজস্ক্রিয় রশ্মি আবার এই রশ্মি আর কণা, আচ্ছা, তার আগে আসি এই তেজস্ক্রিয়তার এককটা কি, এটা আমরা কি দিয়ে মাপবো, এককটা কি? এককটা হচ্ছে বিজ্ঞানীর নাম অনুসারে সেটা হচ্ছে ব্যাকরেল। এককটা হচ্ছে বিজ্ঞানী ব্যাকরেলের নাম অনুসারে ব্যাকরেল, বা এটাকে আমরা বিই কিউ দিয়ে দেখাই, বা কখনো শুধু বি কিউ দিয়ে এভাবেও দেখায়। আর এটার আদি একক মানে পুরাতন একটা একক ছিল যেটা আগে ইউজ হইতো, সে এককটা পুরাতন একক পুরাতন এককটা ছিল এই বিজ্ঞানী মাদাম কুরির নাম অনুসারে কুরি ছিল, ওকে, কুরি। তো এই কুরিকে সি দিয়ে দেখানো হইতো। সেই ব্যাকরেল আর কুরির মধ্যে সম্পর্ক যদি আমরা বলি, কুরিকে সি আই দিয়ে দেখানো হইতো, সি আই। সম্পর্কটা এরকম যে 1 কুরি ইকুয়ালস টু ছিল 3.7 ইন্টু 10⁻10 ব্যাকরেল। এই ব্যাকরেলটাকে আবার এই 1 ব্যাকরেল সমান সমান হচ্ছে, মানে ব্যাকরেলটাকে আবার এভাবেও বলা যায় ক্ষয় পার সেকেন্ড, মানে কতখানি ক্ষয় হয়েছে, ডিকে পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে কয়টা পরমাণু ক্ষয় হইলো এরকম। তার মানে 1 ব্যাকরেল বলতে অ্যাকচুয়ালি আমরা বুঝতেছি যে প্রতি সেকেন্ডে যদি 3.7 ইন্টু 10⁻10 সংখ্যক কণা বা পরমাণু, তেজস্ক্রিয় পরমাণু ভেঙে যায়, তখন সেটাকে আমরা 1 ব্যাকরেল বলবো। আচ্ছা, তো তেজস্ক্রিয় বলছি এখানে কণা আর রশ্মি নির্গত হওয়ার ঘটনা। তেজস্ক্রিয় নর্মালি আমরা এরকম আলফা বিটা গামা রশ্মি এভাবে বলতাম, যদিও এখানে কণা হচ্ছে, তেজস্ক্রিয় কণা হচ্ছে আলফা আর বিটা, এই কণাটা হচ্ছে আলফা আর বিটা, আর রশ্মি হচ্ছে গামা। ওকে, তার মানে তেজস্ক্রিয়তায় একটা পরমাণু নিউক্লিয়াস থেকে যে কণাগুলা বেরোয় আসবে তা আলফা হইতে পারে, বিটা হইতে পারে, এরা কি আমরা সামনে আসতেছি। আর রশ্মি আকারে যদি কোনোটা বেরোয় আসে তাহলে সেটা গামা রশ্মি হবে। ওকে, তো এবার এই কোশ্চেনটা নাম্বারের জন্য আসে, সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা একটা নিউক্লিয় ঘটনা বা নিউক্লিয়ার ঘটনা, মানে তেজস্ক্রিয়তা এটা শুধুমাত্র পরমাণু নিউক্লিয়াসেই ঘটতেছে, এখানে বাইরের ইলেকট্রনের কোনো ভূমিকা নাই, এটা নাম্বারের জন্য আসে। তো এটাকে আমি একটু ব্যাখ্যা করে বলে দিচ্ছি, আর এমনি নর্মালি তোরা নোটের মধ্যে পেয়ে যাবি যে আমরা একটু আগেই বলে আসলাম যে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রনের যখন আধিক্য বেড়ে যায়, মানে অনেক বেশি হয়ে যায় যখন প্রোটন আর নিউট্রন, তখন এইটার একসাথে আবদ্ধ করে রাখার জন্য যে শক্তিটা কাজ করতো, যেটা হচ্ছে সবল নিউক্লিয় বল, সেটা তুলনামূলক কমে যায়, তখন তাদের মধ্যে বিকর্ষণ বলটা বেড়ে যায়, ওই দুর্বল নিউক্লিয় বলটা বেড়ে যায়। তো তখন এই নিউক্লিয়াসটা শক্তি ছেড়ে দেওয়ার জন্য, তো কণা শক্তি আকারে, এই যে রশ্মি আকারে শক্তি ছেড়ে দিতে পারে, অথবা কণা আকারে কোনো ভিতর থেকে কণা এই আলফা বিটা কণা নিঃসরণের মাধ্যমে সে তুলনামূলক কম ভরের নিউক্লিয়াসে পরিণত হয়। তো এই নতুন যে নিউক্লিয়াসটা হয় তার ভর আগের তুলনায় কমে যায়, আর এই ক্ষেত্রে আগের তুলনায় বেশি স্থিতিশীলতা অর্জন করে। তো এই অবশ্য সবসময় যে ভর কমবে এরকম ব্যাপার না, সেগুলো আমরা সামনে আসতেছি, কিন্তু সহজ কথায় নিউক্লিয়াসটা পরিবর্তিত হবে। তো এই ক্ষেত্রে নিউক্লিয়াসের পরিবর্তনের সাথে সাথে, নিউক্লিয়াসে তো প্রোটন থাকে, নিউট্রন থাকে, প্রোটন চেঞ্জ হওয়ার সাথে সাথে তার বাইরের শেলে ইলেকট্রন গুলাও ওভাবে চেঞ্জ হয়ে নিবে, মানে ইলেকট্রন কিভাবে চেঞ্জ হবে পরে আসতেছি, কিন্তু এই পুরো ব্যাপারটা নিউক্লিয়াসের মধ্যেই ঘটতেছে, নতুন মৌলের রূপান্তর ঘটবে, একটা মৌল থেকে সম্পূর্ণ নতুন টাইপের মৌল রূপান্তর হবে। তাইলে আহ, একটা মৌলের পরিচয়টা কিন্তু ওই নিউক্লিয়াসের প্রোটনের উপরেই নির্ভর করতেছে। আমরা জানি প্রোটন সংখ্যা দিয়ে একটা মৌলকে আমরা শনাক্ত করি। তার মানে এই পুরো ব্যাপারটা ঘটতেছে নিউক্লিয়াসের মধ্যে,
এবং এটা একটা স্বতঃস্ফূর্ত ঘটনা। সো এইটাকে বলা হচ্ছে এটা একটা নিউক্লিয়ার ঘটনা। এইখানে বাইরের শেলের ইলেকট্রনের কোনো ভূমিকা নাই। তো এটা খ নাম্বারে আসে যে তেজস্ক্রিয়তা একটা নিউক্লিয়ার ঘটনা, ব্যাখ্যা করো। আচ্ছা, এবার আসি যে তেজস্ক্রিয়তা কয়টা টাইপের হইতে পারে, তেজস্ক্রিয়তার প্রকারভেদটা কি কি। তেজস্ক্রিয়তা দুইটা টাইপের হইতে পারে, যদি একটা স্বতঃস্ফূর্তভাবে হইতে পারে আর একটা কৃত্রিম উপায়ে ঘটাইতে পারি আমরা। তো স্বতঃস্ফূর্তভাবে যদি ঘটাই তাহলে সেক্ষেত্রে একটু ওয়েট। ওকে, তো তেজস্ক্রিয়তার প্রকারভেদে চলে যাচ্ছি আমি। একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে কৃত্রিম। কোন এই এই তেজস্ক্রিয়তা আলফা বিটা গামা রশ্মির নির্গমনটা যদি প্রাকৃতিক ভাবেই হয়, কোনো প্রাকৃতিক পদার্থ থেকেই যদি নির্গমন হয়, সেটা আমরা ল্যাবে তৈরি করি নাই বা ল্যাবে সৃষ্টি করি নাই, এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা সেটাকে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা বলি। যেমন ইউরেনিয়াম, ইউরেনিয়াম পরমাণু যেটা ইউ 92 238, ওকে, এই পরমাণুটা স্বতঃস্ফূর্তভাবে ভেঙে যায়, এখান থেকে আলফা কণা বেরিয়ে আসে। আমি এখনো বলছি যে আলফা বিটা কণা কি, সেটা আমি এখনো বলবো কিছুক্ষণ পরে সামনে গিয়ে। তা আমি এখানে আপাতত আলফা আকারেই লিখলাম, পরে বুঝাবো এটা কিভাবে হয়েছে। তো আলফা কণা বের হয়ে গিয়ে এইটা পরিণত হয় হচ্ছে থোরিয়ামে। এটা থোরিয়াম হয়ে যায়, এখানে 90 ভর হয়, আর এটার ভর হয়ে যায় হচ্ছে 234। ওকে, এই আলফা কণা বের হয়ে যাওয়ার কারণে এটার প্রোটন সংখ্যা আর ভর চেঞ্জ হয়ে গেছে। কিভাবে চেঞ্জ হয়েছে সামনে গিয়ে বলতেছি আমি। তো এটা প্রাকৃতিক ভাবেই ঘটে, ইউরেনিয়াম পরমাণুগুলো এরকম প্রাকৃতিক ভাবেই ভেঙে যায়। তো এরকম আরো আছে, যেমন ধর থোরিয়াম, থোরিয়াম, এই যে থোরিয়ামটা পাইলাম, এই থোরিয়াম 90 234, এটা থেকে বিটা কণা বের হয়ে গেলে এটা নতুন ভর হয়ে যায় 91। এবার ভর বেড়ে গেছে, কেন বেড়ে গেছে সামনে গিয়ে বুঝে যাবো আমরা ইনশাল্লাহ। তো এই ক্ষেত্রে সেটা এই এই মৌলতে রূপান্তর হচ্ছে পিএ, যেটা হচ্ছে, নামটা কি ছিল এটার, ওয়েট একটু, প্রোট্যাকনিয়াম, প্রোট্যাকনিয়াম, ওকে, প্রোট্যাকনিয়াম, হ্যাঁ সরি, প্রোট্যাকটিনিয়াম, প্রোট্যাকটিনিয়াম, তোদের অবশ্য নাম মনে রাখার দরকার নাই, তোরা খালি প্রতীকটা মনে রাখলেই হবে। তো এরকম বিভিন্ন চেঞ্জ আসতে পারে, এগুলা হচ্ছে প্রাকৃতিক ভাবে হচ্ছে। আর যদি কৃত্রিম ভাবে আমরা কোনো আইসোটোপ তৈরি করি এবং সেটা থেকে এরকম তেজস্ক্রিয়তা আসে, তাইলে আমরা যদি এটাকে আঘাত করে এটাকে চেঞ্জ করি, এরকম যদি হয় বাইরে থেকে কোনো মেথড অ্যাপ্লাই করে, তাহলে এরকম কৃত্রিম তেজস্ক্রিয়তার কিছু উদাহরণ, যেমন নর্মালি আমরা এগুলা তো দেখতেই পারতেছি যে এগুলার পারমাণবিক ভর অনেক বেশি, তার মানে ওই যে অস্থিতিশীল হয়ে গেছে ওই 82 এর চেয়ে বেশি। কিন্তু কৃত্রিম তেজস্ক্রিয়তার ক্ষেত্রে আমাদের 82 এর কম ভরের গুলাকে আমরা অতিরিক্ত শক্তি দিয়ে বা আঘাতে বাইরে থেকে আঘাত দেওয়ার মাধ্যমে সেইটাকে চেঞ্জ করতে পারি। যেমন এই অ্যালুমিনিয়াম, এটার কিন্তু ভর মাত্র 27, প্রোটন আর নিউট্রন ওরকম আহামরি সংখ্যায় নাই। তবে এটাকেও আমরা, এটা থেকে আলফা কণা দ্বারা এটাকে যদি আমরা আঘাত করি, এটাকে উচ্চ গতি সম্পন্ন আলফা কণা দ্বারা আঘাত করলে এটা চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে হচ্ছে ফসফরাস 1530, আর সাথে একটা নিউট্রন আসবে। উচ্চ গতি সম্পন্ন আলফা কণা দ্বারা এটাকে আঘাত করে নিউক্লিয়াসের পরিবর্তন ঘটানো হলো। তো এই ক্ষেত্রে এই তেজস্ক্রিয়তাটা হবে কৃত্রিম তেজস্ক্রিয়তা, কারণ এটার ভর নর্মালি 27, যেটা ওই 82 এর নিচে। আর নর্মাল প্রাকৃতিক ভাবে যেগুলা 82 এর উপরে বা 82 এর ভর এরকম হইলে সেগুলা প্রাকৃতিক ভাবেই ভাঙে। আর এইগুলা ক্ষেত্রে আমরা বাইরে থেকে কোনো মেথড অ্যাপ্লাই করে তেজস্ক্রিয়তাটা আনতেছি, তাইলে এগুলাকে আমরা কৃত্রিম তেজস্ক্রিয়তা বলবো। আচ্ছা, এই যে এখানে আলফা বিটা গুলা লিখছি, এগুলা আমি
সামনে গিয়ে দেখাবো যে কিভাবে এগুলো আসছে বা ওইখানে হিসাবটা কিভাবে হচ্ছে। তো এখন আসি এই তেজস্ক্রিয়তা ঘটনাটা, যে আলফা বিটা গামা রশ্মি নির্গমন, এটা কিছু বৈশিষ্ট্য আছে বা এটা কিছু ধর্ম মেনটেন করতেছে, সেগুলো একটু বলতেছি, তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য। প্রথমে হচ্ছে বলে ফেলছি যে যাদের ভর ৮২ এর বেশি তারা সাধারণত তেজস্ক্রিয়তা দেখায়। পারমাণবিক ভর ৮২ এর অধিক হলে সাধারণত, ওয়ালাইকুম আসসালাম, এটা একটা। আর সেকেন্ড হচ্ছে এটা স্বতঃস্ফূর্ত ঘটনা, এটাকে আমি আমার ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে পারবো না। এই যে ইউরেনিয়াম যেটা ভাঙলো, সেটা তার ইচ্ছা মতোই ভাঙা শুরু হবে এবং তার ইচ্ছা মতোই চলতে থাকবে। সেইখানে আমি বাইরে থেকে তাপ চাপ এইসব দিয়ে এই ভাঙনটাকে কোনো রকম মডিফাইড করতে পারবো না। ওকে, তো এটা একটা স্বতঃস্ফূর্ত ঘটনা, স্বতঃস্ফূর্ত ঘটনা যা তাপ চাপ বিদ্যুৎ ও চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না। চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না। হ্যাঁ, লাস্ট হচ্ছে এটা, ওই যে 3টা টাইপের হয়, এরা আলফা বিটা ও গামা রস 3 প্রকার। ওকে, তো এর মধ্যে আলফা আর বিটা হচ্ছে কণা, গামা হচ্ছে রশ্মি। তো এখন আমরা এই আলফা বিটা গামা নিয়ে আলাদা আলাদা ভাবে পড়বো যে কোনটা কি জিনিস। কিছু না বুঝলে কোশ্চেন করিস, অবশ্যই এখন পর্যন্ত যেগুলো বলছে আহামরি কঠিন কিছুই ছিল না। তো এখন আমরা এই আলফা কণাটা কি সেটা নিয়ে পড়বো, আলফা কণার বৈশিষ্ট্য। ওকে, আলফা কণার বৈশিষ্ট্য, যদিও অনেক জায়গায় এটাকে মানে লেখার সময় আলফা রশ্মি লেখে, বাট এটাকে অ্যাকচুয়ালি কণা আকারে বলাই উচিত। যদিও যখন এই কণাগুলো একসাথে আসবে, একসাথে যখন নির্গমন হবে, তখন ওকে আমরা রশ্মির মতোই দেখবো। কারণ আমরা নর্মালি আলোকে, ওই যে আলো জানি যে আলোর কণা হচ্ছে ফোটন, কিন্তু আলোকে আমরা রশ্মি আকারেই দেখি। তো এটাও যে আলফা রশ্মি, সেই আলফা রশ্মির মধ্যে অ্যাকচুয়ালি আলফা কণা, অনেকগুলা কণা মিলে, আমরা ওই যে রাদারফোর্ডের পরমাণু মডেল দেখার সময় আমরা এটা দেখে আসছিলাম অবশ্য। আচ্ছা, তো আলফা কণাটা কি? আলফা কণা হচ্ছে এরকম একটা চার্জ যুক্ত কণা যার মধ্যে 2টা প্রোটন আছে বা 2টা পজিটিভ চার্জ আছে, এরকম একটা কণা। এটা হচ্ছে আলফা কণা। মানে কোথা থেকে আলফা কণা বেরোয় আসতেছে, তার মানে সেখান থেকে 2টা প্রোটন বেরোয় আসতেছে, এরকম একটা ব্যাপার। তো যেহেতু তার মধ্যে তাহলে আগে এটা একটু লিখে নেই যে এটি, আচ্ছা তাহলে আগে এটাকে যদি আমরা প্রতীক আকারে দেখাইতে যাই, রাদারফোর্ডের মডেল পড়ানোর সময় বলছিলাম অবশ্য, যে এটাকে আমরা হিলিয়ামের নিউক্লিয়াসের সাথে তুলনা করতে পারি। হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে 2টা প্রোটন থাকে আর বাইরে 2টা ইলেকট্রন থাকে। তো আমরা যদি এই 2টা ইলেকট্রনকে বাদ দিয়ে সরাই ফেলি, তাহলে হিলিয়াম মানে আর কি হিলিয়াম 2+ বানাই ফেলি, এটা হচ্ছে হিলিয়াম পরমাণু। আমরা যদি হিলিয়াম 2+ বানাই ফেলি, তাহলে এই অবস্থা হবে, বাইরের শেলে ইলেকট্রন 2টা থাকবে না, খালি এইটুকু থাকবে, তখন এটা হিলিয়াম 2+। ওকে, তাহলে এখন এটার যদি কমপ্লিট প্রতীকটা লিখতে চাই, তাহলে ব্যাপারটা এরকম হবে, হিলিয়াম 2+, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, মানে চার্জ হচ্ছে 2 আর ভর হচ্ছে 4। তো এই সংকেতটা অ্যাকচুয়ালি এটার জন্য লিখছি, এই প্রতীকটা এটার জন্য লিখছি। তো এটাই অ্যাকচুয়ালি আলফা কণা, এটাকেই আমরা অ্যাকচুয়ালি আলফা কণা বলতেছি। তাইলে আলফা কণা অ্যাকচুয়ালি দ্বিধনাত্মক আধানযুক্ত, এই যে দ্বিধনাত্মক আধানযুক্ত হিলিয়াম পরমাণু। তো এটা লিখতেছি আমি,
যে এটা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম পরমাণু। ওকে, আচ্ছা সেকেন্ড আসি। তাহলে এটার চার্জ কিরকম হবে? যেহেতু এর দুইটা প্রোটন, তাহলে দুইটা প্রোটনের যা চার্জ সেটাই হবে। আই মিন আমরা জানি যে একটা ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ সমান। আর ইলেকট্রনের চার্জ ছিল 1.6 ইন্টু 10⁻⁻19, জাস্ট এটা মাইনাস হইতো, আর প্রোটনের হইলে সেটা প্লাস হইতো। তাহলে দেখতেই পারতেছি এত কুলম। দেখতেই পারতেছি যে এখানে দুইটা প্রোটন আছে, তাহলে এটা দ্বিগুণ হবে। এটাকে 2 দিয়ে গুণ করলে 1.6 তো এটা 3.2 হয়ে যাবে 2 দিয়ে গুণ করলে। তাহলে এর চার্জটা আমি লিখে দিচ্ছি। 2 নাম্বার, এর চার্জ 3.2 ইন্টু 10⁻⁻19 কুলম। এটা কিন্তু পজিটিভ। ওকে, আচ্ছা এখন ওর যেহেতু ইয়া আছে, চার্জ যুক্ত, সে যখন কোনো জায়গা দিয়ে পাস করবে, তার সামনে যদি এরকম কোনো অনুপরমাণু পড়ে, তাহলে তাকেও সে চার্জিত করে ফেলতে পারবে। কারণ সে নিজে চার্জ যুক্ত, একটা চার্জ যুক্ত বস্তু আর একটা চার্জ যুক্ত, ওই যে তড়িতাবেশ প্রক্রিয়ার মতো আর কি। তো এইটাই আয়নিত করে ফেলতে পারে। ওকে, মানে চার্জ যুক্ত করে ফেলতে পারবে। 3 নাম্বার হচ্ছে এটি যাত্রাপথে, মানে এটা যেখান দিয়ে যাবে, বাতাসের মধ্যে দিয়ে গেলে বাতাসের যে অনুপরমাণুগুলো আছে, যাত্রাপথে অসংখ্য অনুপরমাণুকে আয়নিত করে। তার মানে এর আয়ন ক্ষমতা আছে, মানে আরেকটা পরমাণুকে সে আয়নিত করে ফেলতে পারবে। আচ্ছা, এর ভেদন ক্ষমতা আছে। ভেদন ক্ষমতা হচ্ছে যে আহ, কোনো একটা কিছুকে সে ভেদ করে যাইতে পারবে। ওকে, আলফা কণা কোনো একটা কিছুকে ভেদ করে যাইতে পারবে, এই ক্ষমতাটা তার আছে। তবে এই ক্ষমতাটা তার অনেক বেশি না। সেটা হচ্ছে আমরা চাইলে এটাকে মোটামুটি একটা ধাতুর পাতলা পাত দিয়ে, পাতলা প্লেট দিয়ে এটাকে আমরা থামাই দিতে পারবো। মানে খুব বেশি ভেদন ক্ষমতা না এটার। ওকে, তো মোটামুটি আমরা একটা কাগজ দিয়ে এটাকে থামাই ফেলতে পারবো। তো এটা লিখতেছি 4 নাম্বারে। এর ভেদন ক্ষমতা আছে, তবে কাগজ বা খুব পাতলা ধাতব পাত দিয়ে একে থামিয়ে দেওয়া সম্ভব। একে থামিয়ে দেয়া সম্ভব। যেমন আমরা ইসের মধ্যে, রাদারফোর্ড পরমাণুর মডেলের মধ্যে প্রথমে একটা গোল্ডের ফয়েল রাখছিলাম, সেটার মধ্যে দিয়ে কিন্তু আলফা কণা ভেদ করে গেছিল। আলফা কণা ভেদ করে গিয়ে সামনের পর্দায় গিয়ে জিঙ্ক সালফাইড পর্দা রাখা ছিল, মনে আছে কিনা? ওই জিঙ্ক সালফাইড পর্দায় গিয়ে আলফা কণা পড়তেছিল, কিন্তু ওই জিঙ্ক সালফাইড পর্দাটাকে কিন্তু আর ভেদ করতে পারে নাই। প্রথমবার সে ওই যে গোল্ড ফয়েলটাকে ভেদ করতে পারছিল। তার মানে তার ভেদন ক্ষমতা আছে, কোনো একটা জায়গাকে সে ভেদ করতে পারে। কিন্তু আহ, তাকে থামায়ও দেওয়া সম্ভব যদি সামান্য পুরু যদি কোনো পাতলা ধাতব পাত হয়। তো পরের যে জিঙ্ক সালফাইড পাতটা ছিল সেটার মধ্যে দিয়ে সে আর যেতে পারে নাই, থেমে গেছে। আচ্ছা, এবার ওই পরেরটাই লিখতেছি। যখন আমরা ওই রাদারফোর্ডের পরমাণু মডেলটা দেখছিলাম, যদি কারো মনে থাকে আর কি, ওই ভিডিওটার মধ্যে আমরা এরকম দেখছিলাম, আলফা কণা গিয়ে যখন ওই সাইডে জিঙ্ক সালফাইড পর্দার উপরে পড়তেছিল, তখন ওই জায়গাগুলোতে গ্লো করতেছিল। এই গ্লো করা ব্যাপারটাকে বলে প্রতিপ্রভা সৃষ্টি করা। তার মানে এই আলফা কণার ক্ষমতার এই ব্যাপারটা আছে বা এই ধর্মটা আছে, সে যদি জিঙ্ক সালফাইড পর্দার উপরে পড়ে ওরকম একটা গ্লো সৃষ্টি করতে পারে বা প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে। তো সেটাই লিখতেছি।
জিঙ্ক সালফাইড পর্দায় প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে। ওই যে গ্লোটাকেই প্রতিপ্রভা বলে, প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে। আচ্ছা, আমি কি শ্মশানে আছি, সব চুপচাপ? আচ্ছা শোন, এই হামিম, বুঝতেছিস পড়া? আচ্ছা, এই বুসরা বুঝতেছিস? ওকে, না বুঝলে কোশ্চেন করিস কিন্তু। আচ্ছা, তো এবার লাস্ট হচ্ছে, এই কণা যেহেতু পজিটিভ চার্জে চার্জিত, তো আমরা জানি যে একটা পজিটিভ চার্জে চার্জিত কণাকে ধর আমরা যদি ওই এরকম ধর দুইটা প্লেট, যার মধ্যে একটা পজিটিভ আর একটা, আই মিন একটা অ্যানোড আর ক্যাথোড, এরকম যদি বলি, অ্যানোড আর ক্যাথোড বানানো আছে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ পোল দেওয়া আছে, দুইটা প্লেট, এর মধ্যে দিয়ে যদি আলফা কণা যাইতে থাকে, এর মধ্যে দিয়ে যদি আলফা কণা হচ্ছে এই যে ধনাত্মক চার্জে চার্জিত, তার মানে আলফা রশ্মি যদি বলি, সেটা যদি এরকম পজিটিভ নেগেটিভ ফিল্ডের মধ্যে দিয়ে যাইতে থাকে, আই মিন তড়িৎ ক্ষেত্রের মধ্যে দিয়ে যাইতে থাকে, এই পজিটিভ কণাগুলো কিন্তু এই নেগেটিভের দিকে বেঁকে আসবে, মানে আলফা রশ্মিটা এরকম নেগেটিভের দিকে বেঁকে আসবে। ওকে, তো এইটাই এখন বলবো যে একে যদি আমরা তড়িৎ ক্ষেত্রের মধ্যে দিয়ে পাস করি, অথবা এটা চৌম্বক ক্ষেত্রের জন্য হবে, কারণ আমরা জানি ওই চৌম্বক চ্যাপ্টার একটা কোথাও একটা যদি না জানা থাকে তো এখন জেনে নে যে কোনো একটা চার্জ যদি মুভ করে, এই যে এরকম যেমন এটা অবশ্য ওই যে পরমাণুর গঠন পড়ানোর সময় বলছিলাম আমি, ওই যে ইয়ার সময় যখন আমরা হুন্ডের নীতি পড়তে গেছিলাম, যা হোক ভুলে যাইতে পারিস, আবার মনে করাই দিচ্ছি, যে চার্জ যদি কোথাও মুভ করে সেই চার্জটা একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। তার মানে একে তো সে নিজে পজিটিভ চার্জ যুক্ত, তাইলে যদি আমি তড়িৎ ক্ষেত্রের মধ্যে দিয়ে একে পাস করি, মানে পজিটিভ আর নেগেটিভ পোল এটার মধ্যে দিয়ে যদি পাস করি এই রশ্মিটাকে, তাহলে ও নেগেটিভের দিকে সরে যাবে, বেঁকে যাবে, এই আলোটা এই দিক দিয়ে যাওয়ার সময় এইদিকে বেঁকে আসবে। আবার একই সাথে এখানে যদি আমি একটা চৌম্বক ক্ষেত্র রাখি, আই মিন নর্থ পোল সাউথ পোল রাখি, এই এই চৌম্বক ক্ষেত্রের মধ্যেও সে কোনো একটা দিকে বিক্ষিপ্ত হবে, কারণ চার্জ যখন মুভ করে তখন চার্জ নিজেও একটা আহ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। তার মানে এই আলফা রশ্মিটা তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র দিয়ে বিচ্যুত হইতে পারে, তার গতিপথ পরিবর্তন হইতে পারে। তো এটাই এখন লিখবো। 6 নাম্বার হচ্ছে এটি তড়িৎ ও চৌম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় বা বিক্ষিপ্ত হয় আর কি, মানে তার গতিপথ পরিবর্তন হয়। ওকে, এবার লাস্ট যে জিনিসটা, যেটা দিয়ে অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে আলফা কণা বের হয়ে গেলে কি চেঞ্জ হবে, সেটা হচ্ছে কোনো পরমাণু থেকে যদি আলফা কণা বের হয়ে যায়, আহ, কোনো পরমাণু নিউক্লিয়াস থেকে কিন্তু বের হবে, কোনো পরমাণু থেকে আলফা কণা বের হলে, আলফা কণা বের হলে, আলফা কণা বের হলে, আলফা কণা বের হওয়া মানে কি একটু আগে বলে আসছি, এই যে আলফা কণা দেখতে এরকম ছিল, তার মানে আলফা কণা যখন বের হয়ে যাচ্ছে সে দুইটা প্রোটন নিয়ে যাচ্ছে, একই সাথে ভর প্রোটনের, এই হিলিয়াম নিউক্লিয়াসের ভর ছিল হচ্ছে 4, তার মানে চার ভর সংখ্যাও 4 কমে যাচ্ছে, কোনো জায়গা থেকে আলফা কণা বের হয়ে যাচ্ছে মানে দুইটা প্রোটন কমে যাচ্ছে, একই সাথে ভরও 4 কমে যাচ্ছে। তো সেটাই লিখে দিচ্ছি যে হলে এর প্রোটন সংখ্যা 2 কমে এবং ভর সংখ্যা 4 কমে, এবং ভর সংখ্যা 4 কমে। আচ্ছা, সবাই আরেকবার একটু জয়েন দে, তারপরে এটা বুঝাচ্ছি। তো এখন এই জিনিসটাকে আমি বুঝাই যে
কোনো একটা পরমাণু থেকে আলফা কণা বের হয়ে গেলে তাহলে প্রোটন সংখ্যা 2 কমে যাবে, ভর সংখ্যা 4 কমে যাবে। তো ওই যে প্রথম একটু আগে ওই যে প্রাকৃতিক আর কৃত্রিম তেজস্ক্রিয়তা বলতে গিয়ে যে উদাহরণগুলো দিছিলাম এখন ওগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এরকম একটা উদাহরণ লিখি আমি, ওই আবার আগেরটার মতো করেই লিখি যে এই ইউরেনিয়াম পরমাণু যেটা ছিল হচ্ছে 92 238। ওকে, এটা থেকে যখন আলফা কণা বের হয়ে যাচ্ছে, আলফা কণা বের হয়ে তখন লিখছিলাম আলফা কণা। আলফা কণা মানে কি ছিল? আলফা কণা মানে ছিল হিলিয়াম 2 4 2 প্লাস। অবশ্যই 2 প্লাসটা না লিখলেও চলবে, কারণ আমাদের অ্যাকচুয়ালি মাথা ব্যথাটা এখন এই ভর আর প্রোটন নিয়ে। ওই 2 প্লাস চার্জ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, সো ওটা না লিখলেও চলবে। শুধু হিলিয়াম 2 4 লিখলাম, কেউ চাইলে 2 প্লাস লিখলে কোনো সমস্যা নাই। ব্র্যাকেটে এবার আলফা কণা লিখে দিচ্ছি, তার মানে কোনো একটা নিউক্লিয়াস থেকে যখন আলফা কণা বেরিয়ে যাবে, তার মানে একসাথে দুইটা প্রোটন চলে যাচ্ছে, এবং যে কণাটা যাচ্ছে তার ভর হচ্ছে 4। তাহলে কি অবস্থা হবে? নতুন কণাটা দেখতে কেমন হবে? নতুন কণার প্রোটনটা 2 কমে যাচ্ছে, তার মানে নতুন যে কণাটা আমি পাবো তখন, বা নতুন যে নিউক্লিয়াসটা উৎপন্ন হবে সেটার প্রোটন সংখ্যা হবে 90, আর ভর সংখ্যা 4 কমে যাচ্ছে, তার মানে ভর সংখ্যাটা হবে 234। তো এবার পর্যায় সারণীতে যদি আমরা দেখি যে এই 90 ইয়াকার ওই প্রোটন সংখ্যা কার, তাহলে সেটা থোরিয়ামের। ওকে, তার মানে ইউরেনিয়াম নিউক্লিয়াসটা পুরা চেঞ্জ হয়ে থোরিয়াম হয়ে গেল। তো এইখানে যে থোরিয়ামটা আসছে, এখন কথা হচ্ছে যে ভাইয়া আমরা তো এটা জানি যে যতগুলা প্রোটন থাকে নিউক্লিয়াসে, ঠিক বাইরে ততগুলো ইলেকট্রন থাকে। তাহলে আগে 92টা প্রোটন ছিল, বাইরে ইলেকট্রনটা ছিল হচ্ছে 92টা। এখন ভিতরে প্রোটন 90টা, বাইরে ইলেকট্রন 90টা। তাহলে বাকি ওই যে ওখানে যে দুইটা ইলেকট্রন ছিল, ওই দুইটা ইলেকট্রন কই গেল? তো এটাই আমি তখন বলছিলাম যে এই যে বাইরের যে অতিরিক্ত ইলেকট্রন, সেটা কম হোক বা বেশি হোক, বাইরের ইলেকট্রনের ইমব্যালেন্সটা ওটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। কারণ একটা চার্জযুক্ত বস্তু বিচ্ছিন্ন অবস্থায় কখনো পরিবেশে থাকতে পারে না। মানে আমরা পরিবেশে এরকম একটা বস্তু যেটা চার্জ নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিচ্ছিন্ন অবস্থায়, যদি এরকম থাকে, সে অবশ্যই ওই ইলেকট্রন, আমরা দেখছি মানে আশেপাশের পরিবেশ থেকে সে যদি ইলেকট্রন কম থাকে সেটা নিয়ে ব্যালেন্স করে নিবে, আর ইলেকট্রন বেশি থাকলে সেটা ভূমিতে চলে যাবে। ওকে, তাহলে এইখানে যে অতিরিক্ত দুইটা ইলেকট্রন থোরিয়ামের বাইরে থাকার কথা ছিল, সেই দুইটা বাতাসের মাধ্যমে ভূমিতে চলে যাবে। ওকে, আই মিন পরিবেশে চলে যাবে, এটা আবার ব্যালেন্স হয়ে যাবে। তো এইখানে ওই নোটটা আমি লিখে দিচ্ছি যে এক্ষেত্রে পরমাণুর বাইরের পরমাণুর বাইরের দুটি ইলেকট্রন পরিবেশে চলে যায়। কখনো যদি ইলেকট্রন বেশি থাকে সেটাও পরিবেশ থেকে ব্যালেন্স হয়ে যাবে, যদি কখনো কম থাকে সেটাও পরিবেশ থেকে ব্যালেন্স হবে। ওকে, আহ দুইটা ইলেকট্রন পরিবেশে চলে যায়। ফলে মোট চার্জ অপরিবর্তিত থাকে। মানে এইটার একটা বাস্তব উদাহরণ দেই। ধর আমরা ওই যে মাথার যে চিরুনি ঘষে চার্জিত করি, ঘষে চার্জিত করার পর ওই চিরুনিটা কিন্তু একবার চার্জিত করার পর কিন্তু আর সারাক্ষণই যে ওইটা চার্জিত হয়ে থাকে তা কিন্তু না। কিছু সময় সে ওই আকর্ষণ ধর্ম দেখে, একটু পরে কিন্তু চার্জটা নাই হয়ে যায়। তার মানে পরিবেশ থেকে সে চার্জ ব্যালেন্স করে নিছে। সবসময় এরকম হবে, একটা বস্তুকে চার্জিত করার পর সে একদম কন্টিনিউয়াস চার্জিত থাকবে না, আস্তে আস্তে সে ওই চার্জগুলো আবার পরিবেশে, যদি তার এরকম হয় ইলেকট্রন শর্ট পড়ছে, তাহলে সে পরিবেশ থেকে ইলেকট্রন নিয়ে নিবে। আর যদি ইলেকট্রন বেশি হয় তাহলে পরিবেশের মাধ্যমে সেটা ইলেকট্রন ভূমিতে চলে যাবে। কিন্তু কখনোই একটা চার্জিত বস্তু বিচ্ছিন্ন অবস্থায় সারাক্ষণ চার্জিত থাকবে, এটা হবে না। ওকে, আচ্ছা, তার মানে এর বাইরে যে অতিরিক্ত দুইটা ইলেকট্রন থাকার কথা ছিল, সেই দুইটা ইলেকট্রন পরিবেশে চলে যাবে, এবং তার মানে মোট চার্জ অপরিবর্তিত থাকবে। সবাই একটু বুঝছিস? আচ্ছা, ওকে। এবার পরেরটাই যাচ্ছি, বিটা রশ্মি।
আচ্ছা, আজকে বিটা পর্যন্ত পড়ায় আমরা এটা শেষ করব, নাকি বিটা পরের দিন ধরবো? আচ্ছা, বিটা বলি। বিটা কণার বৈশিষ্ট্য, বিটাও কণা, হ্যাঁ, পরের দিন আমরা গামা দেখবো। গামা হচ্ছে রশ্মি। বিটা কণার বৈশিষ্ট্য। ধর আগেরটা ছিল ধনাত্মক আধানযুক্ত এবং কিরকম দ্বি ধনাত্মক, তার দুইটা পজিটিভ চার্জ ছিল। আর বিটা অ্যাকচুয়ালি ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন অ্যাকচুয়ালি এটা। এখন কনফিউশন আসতে পারে, সেটা আমি বলতেছি। এটি ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন। এখন কথা হইলো, আমরা প্রথম থেকে বলে আসতেছি ওই তেজস্ক্রিয়তা হচ্ছে নিউক্লিয়ার ঘটনা। তাহলে কোশ্চেন আসতে পারে যে ভাইয়া তাহলে বিটা কণাও তো নিউক্লিয়াস থেকে বের হবে, নিউক্লিয়াসে ইলেকট্রন আসলো কোত্থেকে? তো সেইটার অ্যান্সারটাই এখন, যা নিউক্লিয়াসের নিউক্লিয়াসের একটি নিউট্রন ভেঙে উৎপন্ন হয়। একটি নিউট্রন ভেঙে উৎপন্ন হয়, তার মানে এই নিউক্লিয়াস, এই ইলেকট্রনটা কিন্তু বাইরের শেল থেকে আসে না, এই নিউক্লিয়াস থেকে আসছে। ভেঙে উৎপন্ন হয়, কিভাবে হচ্ছে দেখাচ্ছি। উৎপন্ন হয়। তাইলে নিউক্লিয়াসের মধ্যে যে নিউট্রন আছে, নিউট্রন এভাবে লেখে। আমরা ওই যে পরমাণুর গঠন চ্যাপ্টারটায় পড়ে আসছিলাম। নিউট্রনের চার্জ শূন্য, এই নিচে চার্জ লেখা হয়, আর ভর হচ্ছে এক। ওকে, তো এই নিউট্রনটা ভাঙলে, নিউট্রন নিউট্রন তো নিউট্রাল, মানে হচ্ছে তার কোনো চার্জ নাই তার মধ্যে। তার মানে এর মধ্যে যা আছে, এর মধ্যে প্রোটন আর একটা ইলেকট্রন। ইলেকট্রনকে আমরা এভাবে লিখতাম, ইলেকট্রনের আপেক্ষিক ভর শূন্য, ভর উপরে লেখা হয়, আর চার্জ হচ্ছে -1। তো অ্যাকচুয়ালি নিউট্রন ভাঙলে একটা প্রোটন পাই, একটা ইলেকট্রন পাই। এই যে এই দুইটা মিলে আবার দেখ প্লাস, এই যে চার্জ +1 -1 দুইটা মিলে চার্জ শূন্য হয়ে যাবে, আর ভর 1 + 0 মিলে আবার 0 হবে। তার মানে নিউট্রন ভাঙলে প্রোটন আর ইলেকট্রন পাওয়া যায়। তাহলে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে একটা নিউট্রন ভেঙে গিয়ে এরকম প্রোটন আর ইলেকট্রন উৎপন্ন হবে, ওই ইলেকট্রনটাই বিটা কণা আকারে বেরোয় আসবে। এইটাকে আমরা বিটা কণা বলতেছি। এই ইলেকট্রনটাকে আমরা বিটা কণা বলতেছি। সাথে আরেকটা জিনিস আসে, যেটাকে আমরা এন্টি নিউট্রিনো বলি, এভাবে দেখায় এন্টি নিউট্রিনো। কিন্তু ব্যাপারটা দরকার নাই, কারণ এই জিনিসটাকে আমরা তেজস্ক্রিয়তার মধ্যে আনি না। So, কেউ চাইলে লিখতে পারে, না লিখলেও সমস্যা নাই। এটাকে এন্টি নিউট্রিনো বলে। হ্যাঁ, এন্টি নিউট্রিনো মানে এটা একটু এক্সট্রা একটা শক্তি সম্পন্ন কণা। এন্টি নিউট্রিনো। তবে এটা আমাদের জরুরি না, এমনি বইয়ের মধ্যে উল্লেখ করে দেওয়া আছে দেখে দিলাম। কিন্তু আমাদের এটা জানলেই হবে যে নিউট্রন ভেঙেই প্রোটন আর ইলেকট্রন যেটা আসতেছে, ওই ইলেকট্রনটাই যখন নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসবে, ওটাকে আমরা বিটা কণা বলবো। তাহলে সহজ কথায়, বিটা রশ্মি হচ্ছে অনেকগুলা ইলেকট্রনের ফ্লো। ওকে, আচ্ছা। তাহলে এবার যেহেতু এটা ইলেকট্রন, তাহলে ইলেকট্রনের যা চার্জ, এটারও তাই চার্জ হবে। তাইলে সেটা লিখতেছি 2 নম্বরে। এর চার্জ ওই যে -1.6 × 10⁻⁻19 কুলম্ব। ওকে, তারপর 3 নাম্বার। এটা যেহেতু, এটাও চার্জিত যেহেতু, তার মানে এটাও আরেকটা বস্তুকে চার্জিত করে ফেলতে পারবে, মানে ওই যে তড়িতাবেশের দ্বারা। তার মানে আয়নিত করে ফেলতে পারবে। বাট এর আয়নিত করার ক্ষমতাটা আলফা রশ্মির চেয়ে কম। কারণ আলফা রশ্মির মধ্যে দুইটা পজিটিভ চার্জ ছিল, এখানে চার্জ একটা, মাইনাস একটা নেগেটিভ চার্জ। তো আহ, এটা লিখে দিচ্ছি যে এর আয়নায়ন ক্ষমতা, এর আয়নায়ন ক্ষমতা মানে আয়নিত করার ক্ষমতা, ক্ষমতা আলফা কণার চেয়ে কম। আলফা কণার চেয়ে কম। ওকে, এবার আসি ভেদন ক্ষমতা, মানে এটাও ভেদ করতে পারে। এটাও কোনো একটা কিছুকে ভেদ করতে পারবে। এর ভেদন ক্ষমতাটা আলফা কণার চেয়ে বেশি হবে, কারণ আলফা কণা আকৃতিতে বড় ছিল, এটার ইলেকট্রনের আকৃতি কিন্তু ছোট। তাইলে ছোট জিনিস বেশি পেনিট্রেট করতে পারবে, বা ভেদ করার ক্ষমতাটা তার বেশি হবে। তো এই ক্ষেত্রে 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে এর ভেদন ক্ষমতা
ভেদন ক্ষমতা আলফা কণার চেয়ে বেশি। আলফা কণাকে যেমন মোটামুটি একটা কাগজের কাগজ দিয়ে অথবা একটা আহ, ধাতব পাত দিয়ে আমরা থামাই ফেলতে পারতাম। তো এই ইসে এই বিটা কণাকে, এটাকে থামাইতে প্রায় মোটামুটি 3 থেকে 5 মিলিমিটার অ্যালুমিনিয়ামের পাতের দরকার হয়। মানে মোটামুটি এখানে লিখে দিই যে 3 থেকে 5 মিলিমিটার, আরো অনেক কিছু দিয়ে থামানো যাবে, মানে এটা একটা কম্পারিজন আর কি। অ্যালুমিনিয়াম পাত দিয়ে থামিয়ে দেওয়া সম্ভব বা থামানো যায়। ওকে, এবার আসি, মানে কাগজ দিয়ে এটাকে থামাইতে পারবো না, কাগজের মধ্যে দিয়ে ভেদ করে যাইতে পারবে। এবং ধাতব পাত যদি মোটামুটি এরকম 3 থেকে 5 মিলিমিটার অ্যালুমিনিয়ামের পাত হয়, তাহলে ওর মধ্যে দিয়ে আর যাইতে পারে না। আচ্ছা, এইবার তারপরের বৈশিষ্ট্যটা হচ্ছে যে আগেরটাই যেমন দেখলাম, এটা যেহেতু ঋণাত্মক চার্জ যুক্ত, তাহলে এটারও ওই একই ব্যাপারটা হবে। ওই যে ইলেকট্রিক ফিল্ড, মানে যেখানে পজিটিভ, ধর এক সাইডে পজিটিভ আর এক সাইডে নেগেটিভ, এরকম দুইটা পোল ক্রিয়েট করা, এটার মধ্যে দিয়ে আমি বিটা রশ্মি পাঠাচ্ছি। তাহলে বিটা রশ্মি যখন যাবে, বিটা রশ্মি তো সবগুলো নেগেটিভ চার্জে চার্জিত কণা, মানে ইলেকট্রন। তাহলে ও যাওয়ার সময় অবশ্যই এই পজিটিভের দিকে বেঁকে আসবে এই রশ্মিটা। একইভাবে এখানে যদি নর্থ পোল আর সাউথ পোল রাখি, এই চুম্বকের নর্থ পোল আর সাউথ পোল রাখি, আমি বলছি যে কোথাও চার্জ মুভ করলে, কোথাও চার্জ যদি মুভ করে, সে নিজেও একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। ও যেহেতু চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করছে, এখানেও একটা চৌম্বক ক্ষেত্র দেওয়া, তাহলে এখানেও সে একটু তার পথ রোটেট করবে, কোনো একটা দিকে সে মুভ করবে। ওকে, তার মানে এটাও তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র দিয়ে বিচ্যুত হবে। 5 নাম্বার হচ্ছে বিদ্যুৎ ও চৌম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয়। ওকে, লাস্ট হচ্ছে যদি কোনো জায়গা থেকে এই ইলেকট্রন বেরোয় যায়, আই মিন সমস্ত নিউক্লিয়াস থেকে যদি বিটা কণা বেরোয় যায়, তাহলে তখন তার চেঞ্জটা কি হবে? আগের বার যেমন প্রোটন সংখ্যা 2 কমে গেছিল আর ভর সংখ্যা 4 কমে গেছিল, এবার কি হবে সেটা লিখি, তারপরে বুঝাচ্ছি। কোনো পরমাণু থেকে, কোনো পরমাণু থেকে বিটা কণা বের হয়ে গেলে বা নির্গত হলে, বিটা কণা নির্গত হলে, এবার প্রোটন উল্টা বেড়ে যাবে। কারণ নিউট্রন ভেঙে একটা প্রোটন হয়েছিল, একটা ইলেকট্রন হয়েছিল, ইলেকট্রনটা তো বাইরে চলে আসলো, ভিতরে কিন্তু একটা প্রোটন রেখে আসলো, তাহলে এবার প্রোটন সংখ্যা বেড়ে যাবে। তাহলে লিখতেছি প্রোটন সংখ্যা একবারে, প্রোটন সংখ্যা একবারে, কিন্তু ভর সংখ্যা অপরিবর্তিত থাকবে, কারণ যে ইলেকট্রনটা বেরোয় আসছে ওর ভর কিন্তু 0, ইলেকট্রনের ভর ছিল 0, কিন্তু ভর সংখ্যা অপরিবর্তিত থাকবে। কিন্তু আমরা ক্যালকুলেশন করেও দেখাচ্ছি, কিন্তু ভর সংখ্যা অপরিবর্তিত থাকে। কারণ যে নিউট্রনটা ভেঙে গেছিল ওর ভর 1 ছিল, ওটা ভেঙে একটা প্রোটন আসছে, ওই প্রোটনের ভরও 1 ছিল। তার মানে নতুন যে প্রোটন আসছে তার ভরটা 1, ওই নিউট্রন ভেঙে গেছিল, ওইটা ফিল আপ হয়ে গেছে। আর ইলেকট্রনটা যেটা আসছে, সেই ইলেকট্রনটা একটা শূন্য ভরের। তো ইলেকট্রন বেরিয়ে গেলে ভরের কোনো চেঞ্জ হয় নাই, কিন্তু ভিতরে একটা প্রোটন বেড়ে গেছে, প্রোটন বেড়ে গেছে মানে চার্জও বেড়ে গেছে, কিন্তু ভর সংখ্যা আগের মতোই আছে। কারণ নিউট্রন যেটা ভাঙছে তার ভরটাও 1 ছিল, নতুন যে প্রোটনটা আসছে তার ভরটাও 1। ওকে, ভর সংখ্যা অপরিবর্তিত থাকে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, ধর এই থোরিয়াম, থোরিয়াম এটা ছিল হচ্ছে 90, আর এটার ভর ছিল হচ্ছে 234। এটা থেকে যদি বিটা কণা বের হয়ে যায়, বিটা কণা বের হয়ে যাওয়া মানে ইলেকট্রন বের হয়ে যাচ্ছে, ইলেকট্রনের ভর হচ্ছে 0, চার্জ হচ্ছে -1।
তাহলে আমরা এই যে বিয়োগ করি 90 থেকে -1 বিয়োগ দেওয়া মানে হচ্ছে প্লাস হয়ে যাওয়া, মানে এটা হচ্ছে 91 হয়ে যাবে। আর উপরে 234 থেকে 0 চলে গেলে 234ই থাকতেছে। তাহলে এটা এই পি এ, তার মানে এই ক্ষেত্রে প্রোটন সংখ্যা 1 বেড়ে যাচ্ছে কিন্তু ভর সংখ্যা অপরিবর্তিত থাকতেছে, এটা কি কিন্তু আমরা বিটা কণা বলতেছি। তো এবার আবার সেই আগেরটার মতো যে আমাদের কিন্তু এবার বাইরে আগের বার ছিল 10টা 90, বাইরে ছিল 90টা ইলেকট্রন, ভিতরে 90টা প্রোটন, বাইরে ছিল 90টা ইলেকট্রন। আর এখন ভিতরে যেহেতু 91টা প্রোটন চলে আসছে কিন্তু বাইরে কিন্তু তার ইলেকট্রন এখন পর্যন্ত 90 আছে, তাইলে চার্জিত হওয়ার কথা। কিন্তু ওই যে আগেই বলছি যে এখন সে আবার পরিবেশ থেকে অতিরিক্ত একটা ইলেকট্রন নিয়ে নিবে। আগেরবার ইলেকট্রন যে 2টা অতিরিক্ত ছিল সেই ইলেকট্রনটা সে পরিবেশে ছেড়ে দিছিল, এখন তার প্রোটন সংখ্যা যখন 91 হয়ে গেল, বাইরে তার একটা ইলেকট্রন লাগবে ব্যালেন্স করার জন্য, সেটা সে পরিবেশ থেকে নিয়ে নিবে। তো আলটিমেটলি আবার চার্জ শূন্য হয়ে যাবে যে জিনিসটা উৎপন্ন হয়েছে। ওকে, তার মানে এটাকে ওই যে নোট আকারে যদি লিখে যাই যে এক্ষেত্রে এক্ষেত্রে পরমাণুর বাইরে হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ দিতে পারবো, কই যাবি তুই? আচ্ছা যা, নতুন একটি ইলেকট্রন পরিবেশ থেকে পরিবেশ থেকে যুক্ত হয়, ফলে চার্জ অপরিবর্তিত থাকে, ফলে চার্জ অপরিবর্তিত থাকে। আগের বার পরিবেশে ছেড়ে দিছিল আর এবার পরিবেশ থেকে নিয়ে নিচ্ছে। ওকে, তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকুক। আমি তাইলে 10 মিনিটের একটা ব্রেক দিচ্ছি, 12টা 5-এ আবার শুরু করব। তোরা আবার জয়েন দিস, হ্যাঁ? আল্লাহ হাফেজ।